भवानीपुर से शुभेंदु अधिकारी को खड़ा किया गया। Please don't ask me this question. It's a personal question. My party list I have announced. ভবানীপুরে আপনার কেন্দ্রে প্লিজ এটা নিয়ে কোশ্চেন করবেন না। অভিষেক লিস্টে পড়ে দিয়েছে, আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আজকে থেকে আমি পদত্যাগ করলাম। আমি শুধু না, দল বল, সবাই বলো, সবাই পদত্যাগ করো। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীকে নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওটা তার পার্সোনাল ম্যাটার। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেল এবং সেই প্রার্থী তালিকা দেখে একটাই শব্দ মনে এসছে, তৃণমূলকে বুঝেই গেছে যে তারা হারতে চলেছে। এই প্রার্থী তালিকায় অভিযুক্ত যে সমস্ত দুর্নীতিবাজ রয়েছে তাদের নামও রয়ে গেল। অর্থাৎ আবার জিততে পারলে এই সমস্ত অভিযুক্ত দুর্নীতিবাজরা আবার দুর্নীতি করবে। সেই সঙ্গে সেই প্রার্থী তালিকায় আমরা দেখলাম একেবারে পারিবারিক কিছু পরিবারতন্ত্র উঠে এলো। নেতাদের ছেলে মেয়েরা আসন পেয়েছে, যাদের নাম অভিযুক্তদের তালিকায় রয়েছে তারা আসন পেয়েছে। এবং তার চেয়ে সবচেয়ে যেটা বড় কথা, যেটার জন্য অধিকাংশ সাংবাদিক গিয়েছিল, যে নন্দীগ্রাম এবং ভবানীপুর এই দুটো আসনে কি হবে। অদ্ভুতভাবে দেখতে পেলাম মমতার তৃণমূল কংগ্রেস, অভিষেকের তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে একেবারে ওয়াক ওভার দিয়ে দিল। প্রার্থী খুঁজে পেল না তৃণমূলের মধ্য থেকে। তৃণমূল থেকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কোনো প্রার্থী খুঁজে পাওয়া গেল না। শেষ অবধি একেবারে প্রার্থী ঘোষণার 4 ঘন্টা আগে বিজেপিরই নেতা পবিত্র করকে জয়েন করানো হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় পতাকা তুলে নিলেন। 4 ঘন্টার মধ্যে সেই পবিত্র কর নন্দীগ্রামের প্রার্থী। আদৌ ওজনদার প্রার্থী হলো কি? যে নন্দীগ্রামে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে হারাতে পারেননি শুভেন্দু অধিকারীকে, সেই জায়গায় পবিত্র কর কি আদৌ ওজনদার প্রার্থী ছিল? কিন্তু তৃণমূলের তো এটাই উচিত ছিল, যাতে ভবানীপুরে বেশি সময় দিতে না পারেন তার জন্য নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে আটকে রাখার দরকার ছিল। কিন্তু সেখানে পবিত্র কর, তিনি কখন কোন পার্টিতে থাকেন নিজেই জানেন না, তার সমর্থকরাও জানেন না। আজকে তৃণমূল, কালকে বিজেপি, পরশু তৃণমূল, তারপর দিন বিজেপি। আগে বিজেপিতে ছিলেন, তারপরে আবার তৃণমূলে গেছেন, আবার তৃণমূল থেকে বিজেপিতে চলে এলেন, আবার বিজেপি থেকে তৃণমূলে চলে গেলেন। 4 ঘন্টা আগে থেকে বিজেপির পবিত্র করকে জয়েন করালো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে প্রার্থী। শুভেন্দু অধিকারী নিশ্চিন্ত হয়ে গেলেন নন্দীগ্রামে। এবার ভবানীপুরে তার পুরো সময়টা তিনি এনগেজ করতে পারবেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে তিনি পুরো সময়টা দিতে পারবেন। কারণ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে একেবারে ওয়াক ওভার দিয়ে দিয়েছেন। তৃণমূল থেকে কোনো প্রার্থী খুঁজে পাওয়া গেল না যিনি নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু অধিকারীর মুখোমুখি হতে পারেন। রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ওই সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, যার শাস্তি পিরিয়ড চলছিল, তাকে অফার দেওয়া হয়েছিল, কিন্তু তিনি নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হতে চাননি। ফলে বিজেপির একজন কর্মী নেতা পবিত্র কর তাকে রাতারাতি জয়েন করিয়ে, 4 ঘন্টা আগে জয়েন করিয়ে তাকে নন্দীগ্রামে প্রার্থী করা হলো এবং নন্দীগ্রামে ওয়াক ওভার দেওয়া হলো শুভেন্দু অধিকারীকে এবং তার পুরো সময়টা তিনি ভবানীপুরে কাজে লাগাবেন, এটা বলাই যায়। ফলে এবারের লড়াইয়ের এপিসেন্টার আর নন্দীগ্রাম হলো না। গতবারের মতন যেমন শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, এবারের লড়াইয়ের এপিসেন্টার একেবারে কলকাতাতে, এবং সেটা ভবানীপুর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী এবং শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী। তৃণমূল কি আদৌ এই 5 বছরে কোনো কাজ করেছে? যে রাজনৈতিক দলের 33% সিটিং এমএলএ কে টিকিট দেওয়া যায় না, প্রায় 74 জন বর্তমানের বিধায়ককে টিকিট দেওয়া যায় না, সেই দলটা 5 বছরে কি কাজ করেছে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, তৃণমূল তাদের 2021-এ জেতা 33%, প্রায় 74 জন বর্তমান বিধায়ককে টিকিট দিতে পারেনি। যেমন হাওড়ার শিবপুরে মনোজ তিওয়ারিকে টিকিট দিতে পারেনি, জোড়াসাঁকোয় বিবেক গুপ্তকে টিকিট দিতে পারেনি, মালদায় কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, সাবিত্র মিত্র, রত্না দে নাগ, পরেশ পাল, কাউকে টিকিট দিতে পারেনি। 74 জন সিটিং বিধায়ককে টিকিট দেওয়া যায়নি। মুকুল রায়ের মৃত্যুর পর ভাবা গিয়েছিল শুভ্রাংশু রায় টিকিট পাবেন। যে শুভ্রাংশু রায় ছেলের জন্য মুকুল রায় কৃষ্ণনগর উত্তরে জেতার পরেও বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করেছিলেন শুধুমাত্র ছেলের রাজনৈতিক কেরিয়ারের জন্য। শুভ্রাংশু রায়ের রাজনৈতিক কেরিয়ার যে একেবারে শেষ, একথা বলার অপেক্ষা রাখে না। শুভ্রাংশু রায় বীজপুর থেকে টিকিট পাননি, অর্থাৎ মুকুল রায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে শুভ্রাংশু রায়কেও ছেটে ফেললো তৃণমূল কংগ্রেস। 74 জন বিধায়ককে টিকিট দেওয়া যায়নি, 15 জন বর্তমান বিধায়কের আসন পাল্টাতে হয়েছে।
ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে মুর্শিদাবাদের দমকলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ডেবরায় প্রার্থী করা হয়েছে সেচ বনমন্ত্রী প্রাক্তন রাজীব বন্দ্যোপাধ্যায়কে। বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে পাঠিয়ে দেওয়া হয়েছে বেহালা পশ্চিমে। শোভনদেব চট্টোপাধ্যায়কে খর্দা থেকে তুলে এনে বসানো হয়েছে বালিগঞ্জে প্রার্থী করা হয়েছে। শওকত মোল্লাকে ক্যানিং এর পরিবর্তে প্রার্থী করা হয়েছে ভাঙড়ে। অবিশ্বাস্য ব্যাপার। এবং এখানে আমরা দেখতে পেলাম যাদের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছিল, জেলেও ছিলেন, অভিযুক্ত রেশন চোর জ্যোতিপ্রিয় মল্লিক টিকিট পেয়ে গেছে। চাকরি চোর অভিযুক্ত চন্দ্রনাথ সিনহা পরেশ অধিকারী টিকিট পেয়ে গেছে। জিটিএর চাকরি চোর অভিযুক্ত তৃণাঙ্কুর ভট্টাচার্য টিকিট পেয়ে গেছে। পরেশ অধিকারীকে টিকিট দেওয়া হয়েছে, যিনি তার নিজের মেয়ে অঙ্কিতা অধিকারীকে একেবারে টপ র্যাঙ্কিং এ 1 নম্বর রেখে নিজের জায়গায় চাকরি দিয়েছিলেন বাড়ির পাশে। তার চাকরি চলে গেছিল, পরেশ অধিকারীকে আবার টিকিট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। চুরি ডাকাতি করতে পারলে তৃণমূলের বিধানসভার টিকিট পাওয়া যে যাবে, এটা কিছু ক্ষেত্রে একেবারে প্রমাণ করে দিয়েছেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মলয় ঘটককেও টিকিট দেওয়া হয়েছে, তার ভাইকেও টিকিট দেওয়া হয়েছে অভিজিৎ ঘটক। সুজিত বোসকে টিকিট দেওয়া হয়েছে পুরসভা দুর্নীতিকাণ্ডে যার নাম উঠে এসছে, কয়লা দুর্নীতিকাণ্ডে নাম উঠে এসছে মলয় ঘটকের। এরা সবাই টিকিট পেয়েছে। রাতারাতি তৃণমূলে যোগ দিয়ে টিকিট পেল এই যে প্রথমে বললাম পবিত্র কর নন্দীগ্রাম, তারপরে এই যে রাতারাতি যোগ দিয়ে টিকিট পেল, আমরা দেখতে পেলাম আরো একজনা টিকিট পেল রাতারাতি যোগ দিয়ে, শিবশঙ্কর ক্রিকেটার রাতারাতি যোগ দিয়ে টিকিট পেল, আরো একজন রাতারাতি যোগ দিয়ে টিকিট পেয়েছে। অবিশ্বাস্য ব্যাপার। চন্দ্রনাথ সিনহা টিকিট পেয়ে গেছে, অভিযুক্ত চাকরিচোর। পরিবারতন্ত্রের কথাও দেখলাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদকে আগে দেখেছি, এবার তার ছেলে শীর্ষান্ন সেও টিকিট পেয়ে গেল। মলয় ঘটক, তার ভাই অভিজিৎ ঘটক, তারাও টিকিট পেয়ে গেল। দুলাল দাস তৃণমূলের নেতা, তার ছেলে এই সুভাষিস দাসও টিকিট পেয়েছে, তার মেয়ে রত্না চ্যাটার্জিও টিকিট পেয়েছে। শঙ্কর আড্ডোর মেয়ে ঋতুপর্ণা আড্ডোর টিকিট পেয়েছে। শ্রেয়া পান্ডে টিকিট পেয়েছে, যদিও শ্রেয়া পান্ডেকে নিয়ে এই পরিবারতন্ত্র বলা যায় না, কারণ শ্রেয়া পান্ডে গত বছর কয়েক ধরেই সেখানে কাজ করে আসছে। নির্মলদের ছেলে তীর্থঙ্কর ঘোষ, নির্মল ঘোষ, ওই নির্মল ঘোষ যে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এই আরজি কর কাণ্ডে যত তাড়াতাড়ি সম্ভব বডি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল পানিহাটি শ্মশানে, সেই নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষও টিকিট পেয়েছেন। ফলে বলা যায় যে তৃণমূল খুব একটা চমক দিতে এবার কিন্তু পারলো না। 291 আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে, 294 আসনের মধ্যে 3টে আসন তারা ওই উপরে দার্জিলিং এ ছেড়ে দিয়েছে, কিন্তু তৃণমূল খুব একটা চমক দিতে পারেনি। এখানে যেমন পরিবারতন্ত্র উঠে এসছে, তেমনি আবার দুর্নীতিবাজ, অভিযুক্ত দুর্নীতিবাজদের নাম, দুর্নীতি যাদের নাম উঠে এসেছিল তারাও কিন্তু টিকিট পেয়ে গেছেন। আর উল্টো দিকে আবার একেবারে টিকিট ঘোষণার সঙ্গে সঙ্গে কালীঘাটের যে টিম, সেখানে মারপিট শুরু হয়ে গেছে। গোসাবায় মারপিট চলছে, রাজগঞ্জে মারপিট চলছে, এখানে এই পূর্ব বর্ধমান এখানে মন্তেশ্বরে মারপিট চলছে। ওদিকে আবার মুর্শিদাবাদে মনিরুল ইসলাম বলছে আমি বিডিও অফিস ভাঙচুর করলাম, আমি টিকিট পেলাম না। কি অবস্থা দেখুন রাজগঞ্জ থেকে মুর্শিদাবাদ, শুনুন আপনারা। আজকে থেকে আমি পদত্যাগ করলাম, আমি শুধু না দল বল সবাই বলো, সবাই পদত্যাগ করো। দিদি কিন্তু আমাকে চায়। রাজগঞ্জ সিটটা কি হারাতে চলেছে তৃণমূল কংগ্রেস? হ্যাঁ, কি মনে নিশ্চয়ই হয়? হারবে। কেন হারবে? হারবে। দল তৈরি করেছি আমি, এখানে ভিত্তিতে আমি তো দেখছি হাজার হাজার লোক এখানে আমার প্রতি এরকম অবিচার করলো, তার জন্য জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আজকে থেকে আমি পদত্যাগ করলাম। আমি শুধু না দল বল সবাই বলো, সবাই পদত্যাগ করো। একটা জিনিস আমাকে বলির পাঠা করা হলো, ফারাক্কা বিডিও অফিসে মুসলিমদের জন্য লড়াই করতে গিয়ে সেটা হয়তো মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি ভালো নজরে নেয়নি। কারণ যখন আমার কাছে ফোন আসে, আমার হিন্দু মেম্বার আমাকে ফোন করেছেন, দাদা না বললে পারছি না, আর বলতেও খারাপ লাগছে। এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের রহিমের নাম শুনছে তখন একরকম হচ্ছে, রহিমের নাম শুনছে একরকম হচ্ছে। আমি ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে নিজে আজকে বলির পাঠা হলাম। একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছি, ফারাক্কার মানুষ আমার হৃদয়ে আছে, আর আমি আশাবাদী ফারাক্কার মানুষের হৃদয়ে আমি আছি। আগামী দিনে আমি প্রতিযোগিতা ফারাক্কা থেকে করছি। দল এখনই আপনাকে বলছি না, তবে আমি ফারাক্কা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আবার মানুষের সেবায় নিযুক্ত হব, এই ভরসা ফারাক্কাবাসীর কাছে আছে। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন গণহারে পদাধিকারী যারা আছে গণহারে ইস্তফা দিবে। এই হচ্ছে অবস্থা।
কিন্তু সবচেয়ে যেটা বড় খবর এই মুহূর্তে আমার মনে হয়েছে, দুর্নীতিবাজদের টিকিট দেওয়া হয়েছে, পরিবারতন্ত্র, ছেলে মেয়েদের টিকিট দেওয়া হয়েছে, আদৌ কর্মীদের টিকিট দেওয়া হয়নি। যে সমস্ত কর্মীরা তৃণমূলের হয়ে গলা ফাটিয়ে যে তাদেরকেও টিকিট দেওয়া হয়েছে, কিন্তু তাদের খুব একটা পছন্দসই জুৎসই সেটা দেওয়া হয়নি। আর অন্যদিকে সবচেয়ে যেটা বড় ব্যাপার, নন্দীগ্রাম আসনে তৃণমূল কংগ্রেস নিজের দল থেকে কোনো প্রার্থী খুঁজে পেল না। বিজেপি থেকে রাতারাতি পবিত্র করকে আনা হলো, নন্দীগ্রামে দাঁড় করানো হলো, একেবারে শুভেন্দু অধিকারীকে নিশ্চিত করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে শুভেন্দু অধিকারী একেবারে আদা জল খেয়ে এবার ভবানীপুরে তিনি লড়তে পারবেন। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা, কোনো চমক নেই। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছেন যে এই রাজ্যে পরিবর্তন আসছে, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এবার হারছে, চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এই রাজ্যে ক্ষমতায় আসবে না? তারা কি বুঝে গেলেন? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ভোটের রাজনীতির এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।